আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ আহাদ হোসেন বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি আমাদের সমাজে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। তো চিন্তা করলাম আসলে এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার এবং জনসচেতনতা বাড়ালে এই বিষয়টা থেকে মানুষ একটু রেহাই পেতে পারে। তো সেই অনুভূতি থেকে আজকের এই ভিডিওটা করা। সেটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনের এই আতঙ্ক আমরা দেখেছি শুধু দেশে নয়, বিদেশে অনেক জায়গায়, সব জায়গায় এই মাইগ্রেন একটা আতঙ্ক মানুষের মধ্যে কাজ করে। যাদের মাইগ্রেন আছে বা যারা মাইগ্রেনের ব্যথায় ভুগছেন, তারা কিন্তু সামাজিকভাবে অনেক কিছু থেকে মানে তারা স্ট্রেস ফিল করে, তারপর অনেক জায়গায় যেতে পারেন না, তাদের স্বাভাবিক কাজগুলো ব্যাহত হচ্ছে, তারা নিজেদের রুটিন ফলো করতে পারছেন না, তারপরে হচ্ছে যে নিজেদের ইচ্ছামতো কোথাও যেতে পারছেন না, এরকম একটা ভীতি কাজ করে যে কখন এই ব্যথাটা চলে আসে। তো এটা কিন্তু আসলে একটা সমস্যা। বাট একটা জিনিস সত্য যে আসলে এই মাইগ্রেন সমস্যাটা নিয়ে গবেষণা অনেক দিন থেকে চলছে। এই গবেষণা অনেক দিন থেকে চলছে এবং ইন্টারন্যাশনালি এটা নিয়ে অনেক স্টাডি, তারপরে হচ্ছে মাইগ্রেন সোসাইটি আছে, তারা অনেক কিছু কাজ করছে। বাট এটা কিন্তু সমাধানের কোনো মানে দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব হয়নি। যেটাকে আমি বলবো যে স্পেসিফিক কোনো চিকিৎসা সম্ভব হয়নি। তারপরেও এটার কিছু এটা থেকে বেঁচে থাকার বেশ কিছু পদ্ধতি আছে যেটা কিন্তু আলোচনা হয়েছে এবং সেইগুলোকেই আমি আজকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমত মাইগ্রেনের ব্যথাটা আসলে এক ধরনের মাথা ব্যথা। এটা আমাদের স্বাভাবিক যে মাথা ব্যথা সেটা থেকে আমরা কিভাবে এটাকে আলাদা করতে পারি? প্রথমত হচ্ছে এই ব্যথাটা সাধারণত মাথার এক পাশ থেকে হয়, এক পাশে মাথাটা ব্যথাটা হয় এবং এই ব্যথার কিন্তু দুই পাশেও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে এক পাশে মাথা ব্যথাটা হয় এবং এই মাথা ব্যথার সাথে আরও কিছু বিষয় জড়িত থাকে। যেমন হচ্ছে যে মাথা ব্যথার সাথে বমি, বমি ভাব হতে পারে। তারপর হচ্ছে মাথা ব্যথা তৈরি হওয়ার বা মাথা ব্যথা শুরু হওয়ার আগে আপনার কিছু লক্ষণ থাকতে পারে, যেগুলোকে বলা যায় চোখে এলোমেলো দেখা, চোখে অন্ধকার দেখা, আবার আপনি একটি কাজ করছেন, কাজে মনোনিবেশ করতে পারছেন না, এরকম কিছু হওয়া। তারপরে হচ্ছে আপনার রাস্তা আঁকাবাঁকা দেখা, আপনি রাস্তায় চলছেন তখন দেখছেন যে রাস্তা আঁকাবাঁকা হচ্ছে, আপনার অস্বাভাবিক কিছু অনুভূতি হচ্ছে যেটা সবসময় হয় না, শারীরিক কিছু অস্বাভাবিক অনুভূতি হওয়া। তারপর হচ্ছে আপনার কিছু এলোমেলো দেখা। এই বিষয়গুলোর সাথে যখনই আপনি দেখেন যে এরকম হচ্ছে, যারা মাইগ্রেনের রোগী বা মাইগ্রেনের ব্যথায় ভুগছেন তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করেন যে এগুলো হলেই তারা বুঝতে পারেন যে আমার এখনই মাইগ্রেনের ব্যথাটা, কিছুক্ষণের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে আমার মাইগ্রেনের ব্যথাটা হবে। তো এরকম একটা অনুভূতি কিন্তু তৈরি হয়। এই অবস্থাগুলোকে আমরা বলি অরা বা পূর্ব লক্ষণ। এরকম ব্যথা ও পূর্ব লক্ষণগুলো যখনই দেখা যায় তখনই বোঝা যায় যে মাইগ্রেনের ব্যথাটা আমার কিছু সময়ের মধ্যেই হবে। আবার এক্ষেত্রে কিছু হয় যে একটা সময় তীব্র মাথা ব্যথা থাকে। এটা হচ্ছে দ্বিতীয় ফেজ, মাথা ব্যথার ফেজটা। এই মাথা ব্যথার ফেজে দেখা যায় যে প্রচণ্ড তীব্র মাথা ব্যথা থাকে। এই মাথা ব্যথা আপনার অনেকক্ষণ করে স্থায়ী হয়। সেটা কিরকম হতে পারে? সেটা আপনার হতে ৪ ঘন্টা থেকে শুরু করে আপনার ৭২ ঘন্টা পর্যন্ত এই মাথা ব্যথা থাকতে পারে। তো এভাবে সময় নিয়ে একটা যেরকম হতে পারে। তারপরে হচ্ছে যে আপনার মাথা ব্যথার পরবর্তীতে আপনি এক ধরনের লক্ষণ আপনি দেখতে পারেন। সেটা হচ্ছে যে দুর্বল লাগা, অস্বাভাবিক দুর্বল লাগা, অবসাদ মনে হচ্ছে, কোনো অবশ মনে হচ্ছে। তারপরে মনে হচ্ছে যে আমি এখন বিশ্রাম নেই, এই জাতীয় মানে কাজে আগ্রহ পাচ্ছেন না। এই ধরনের কিছু অনুভূতি আপনার পরবর্তীতে হয়, যেগুলোকে আমরা পরবর্তী লক্ষণ বলি। তো এই ধরনের যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলোকে আমরা সাধারণত মাইগ্রেনের মাথা ব্যথা বলে থাকি। মাইগ্রেনের মাথা ব্যথার আরও বেশ কিছু মানে বৈশিষ্ট্য আছে যেগুলো আপনারা দেখে থাকেন। যারা মাইগ্রেনের মাথা ব্যথায় ভুগছেন তারা অবশ্যই খেয়াল করেন যে কিছু কিছু খাবার আছে যেগুলো মনে করেন যে আপনি খেলে সেগুলো মাথা ব্যথা বাড়তে পারে। সেটা হচ্ছে কি চকলেট, কোলা জাতীয় খাবার, তারপর হচ্ছে পনির, এই জাতীয় খাবার। এইগুলো খেলে কি হয় যে আপনার মাথা ব্যথাটা ট্রিগার হতে পারে, যে মাথা ব্যথা শুরু হলো এরকম। তো এই জন্য এই খাবারগুলো এক ধরনের ব্যাপার আছে। তারপরে আমরা বলব যে আরও কিছু কারণে মাথা ব্যথা হয়। সেই কারণগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে যে এই মাইগ্রেন উদ্রেককারী খাবারগুলো, এই খাদ্যাভ্যাস থেকে মাইগ্রেন হতে পারে। তারপরে আবার বিশেষ আছে যে আবহাওয়া জনিত একটা সমস্যা আছে, যেমন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডায় যারা যান
তাদের ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে যে আপনার মাইগ্রেনের ব্যথার ক্ষেত্রে যারা সাধারণত সাইনাসের পেশেন্ট বা সাইনাসের রুগী, সারা বছরই তাদের কম বেশি ঠান্ডা লেগে থাকে, এইসব পেশেন্টরা কিন্তু মাইগ্রেনের ঝুঁকিতে থাকে। তারপরে হচ্ছে যাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রক্তের গ্লুকোজের মাত্রা উঠানামা করলে সেসব ক্ষেত্রে কিন্তু তারা অনেক ডায়াবেটিসের কারণে তারা দেখা যাচ্ছে যে রক্তের গ্লুকোজটা উঠানামা যাদের বেশি হয়, তারা কিন্তু এই ধরনের মাইগ্রেনের ঝুঁকিতে থাকতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে হরমোনের প্রভাব। আমরা দেখেছি বা গবেষণায় বেশ কিছু তথ্য প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের মাসিক হয় এবং এই মাসিকের সময় তাদের কিন্তু হরমোনের ইস্ট্রোজেন নামে একটি হরমোন আছে, এই হরমোনের কিন্তু তারতম্য হয়। তো যাদের মাসিক শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে যেরকম এই তারতম্যটা লক্ষ্য করা যায়, এবং যাদের হচ্ছে দীর্ঘদিন মাসিক বন্ধ আছে, এরকম কিছু কারণ থাকতে পারে, যারা জন্মবিরোধী উপকরণ পিল খাচ্ছে তাদের ক্ষেত্রে দীর্ঘদিন মাসিক বন্ধ থাকতে পারে। তো এইসব সময়ে আপনার হরমোনের বা ইস্ট্রোজেনের তারতম্য হয়, তারা কিন্তু এই মাইগ্রেনের ঝুঁকিতে থাকে। এবং যাদের যদি মাইগ্রেন হয় তাহলে কিন্তু তাদের এই ব্যথাটা এরকম মাসিকের আগে পরে বা এই সময়গুলোতে হতে পারে। আরেক শ্রেণীর পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায়, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন কফি খেতেন বা হঠাৎ করে কোনো একটা সিচুয়েশনে সে কফি খেতে পারছেন না, এরকম 1-2 দিন এরকম হলে দেখা যাচ্ছে তার মাইগ্রেনের মাথা ব্যথাটা আসতে পারে। তো এরকমভাবে বিভিন্ন কারণে মাইগ্রেনের মাথা ব্যথাটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ডায়াগনোসিস বা এটা যে মাইগ্রেনের ব্যথা, এটা আপনি নির্ণয় করার জন্য এই ফ্যাক্টরগুলো আপনার কিছু বিবেচনা করতে হবে, এবং আদার্স কোনো টুলস এখন পর্যন্ত আবিষ্কৃত নাই যে মাইগ্রেনের ব্যথা আপনাকে ডায়াগনোসিস করে দেবে। এই ধরনের হিস্ট্রি যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম সেগুলো যদি থাকে, পাশাপাশি আরেকটা জিনিস বলা হয় যে 5 বারের অধিক যদি এরকম ব্যথা হয় এবং 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত ব্যথাটা স্থায়ী হয়, বা এরকমের সাথে সাথে যে আমরা মাথা ব্যথার সাথে যে লক্ষণগুলো বললাম, যেমন বমি বমি ভাব হওয়া, তারপরে হচ্ছে আপনার খাবারের যেমন কিছু ফ্যাক্টর আছে, এগুলো যাদের মধ্যে হয়, এই সব বিষয়গুলো যাদের মধ্যে হয়, পাশাপাশি আপনার আরও কিছু বিষয় আছে, যেমন চোখে এলোমেলো দেখা, তারপরে অনেক বেশি আলোতে আসলে আপনার মাথা ব্যথাটা বেড়ে যাওয়া, তারপরে হচ্ছে যে অনেক বেশি ঠান্ডায় যদি আপনি আসেন তখন আপনার মাথা ব্যথা বেড়ে যাওয়া, আবার হচ্ছে অতিরিক্ত শব্দ যদি আপনার মাথা ব্যথাটা বাড়িয়ে দেয়, এইসব কারণে আমরা দেখেছি যে আপনার মাইগ্রেনের মাথা ব্যথা হতে পারে। তাহলে আপনি এই ফ্যাক্টরগুলো যখন মিলিয়ে নেবেন যে আপনার ভিতরে আছে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা মাইগ্রেনের ব্যথা হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মাইগ্রেনের ব্যথার কারণ কি? মাইগ্রেনের ব্যথার কারণ নিয়ে অনেক গবেষণা আছে এবং সেখানে স্পেসিফিক্যালি কিছু বলা যায়নি যে এই কারণেই মাইগ্রেনের ব্যথাটা হচ্ছে। তারপর গবেষণা যে কথাটি বলছে, প্রথম কথাটি হচ্ছে জন্মগত বা সমস্যা, যেটাকে বলে বংশগতি। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা রোগের ক্ষেত্রে বংশগতির সাথে একটা সম্পর্ক আছে, যেটাকে বলা জিন। এই জিন দ্বারা নিয়ন্ত্রিত কিছু ফ্যাক্টর আছে যে সকল কারণে এই মাইগ্রেনের ব্যথাটা হতে পারে। যেটার মধ্যে একটা হচ্ছে যে এই আমাদের মাথায় বা মস্তিষ্কে একটি হরমোন আছে যেটা বলে সেরোটোনিন। এই সেরোটোনিনটা আমাদের মানসিক অবস্থাকে সঠিক রাখে এবং মানসিক ভারসাম্য রক্ষা করে, আমাকে শান্ত রাখে এবং আমাদের শরীরের অন্যান্য কাজগুলোকে স্বাভাবিকভাবে করতে সাহায্য করে। তো কোনো কারণে যদি বংশগতি বা জিনগত সমস্যার কারণে এই সেরোটোনিন রিলিজটা বাধাগ্রস্ত হয় বা সেরোটোনিন কোনো কারণে কমে যায়, তখন আমাদের মাথার যে ব্রেনের কাভারিং থাকে, সেই কাভারিংকে বলে মেনিনজেস। এই মেনিনজেসে ব্যথা উদ্রেককারী যে নার্ভ আছে সেই নার্ভগুলো সক্রিয় হয়ে যায় এবং তখন কিন্তু মাথা ব্যথা তৈরি হয়। এটা একটা গবেষণায় দেখা গেছে। আরেকটি গবেষণায় দেখা গেছে যে যাদের মাইগ্রেন হয় তাদের মাইগ্রেনের সময় প্রেশার বেড়ে যায়, সে রক্ত চলাচল ব্রেনে বেড়ে যায়। রক্ত চলাচল যখন বেড়ে যায় তখন এই ব্রেনের যে মেনিনজেস থাকে, এই মেনিনজেসে রক্ত সরবরাহ করে যে রক্ত নালীগুলো থাকে, সেখান থেকে এক ধরনের প্রোটিন বের হয়ে যায়। এই প্রোটিনটা বের হয়ে গেলে সেই প্রোটিনগুলো আবার এই যে নার্ভ, যেটা আমরা ইতিমধ্যে বললাম যে স্নায়ু বা নার্ভ, এই ব্যথা উদ্রেককারী স্নায়ু বা নার্ভকে সক্রিয় করে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা হতে পারে। এটা একটা ব্যাপার। তো এই জন্মগত কারণের পাশাপাশি আরও যে কিছু কারণ আমি বলবো, সেটা হচ্ছে যে আবহাওয়া একটা ফ্যাক্টর আছে, যেখানে আপনার আবহাওয়া ওঠানামা বেশি, বিশেষ করে অত্যাধিক গরম, ভ্যাপসা গরম, সেসব কারণে হতে পারে। আবার প্রচণ্ড শীত, আপনি সাধারণত অভ্যস্ত না, ওই শীতে আপনি চলে গেলেন, তখন সেক্ষেত্রে কিন্তু মাথা ব্যথার
হতে পারে। আবার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা, যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে অতিরিক্ত যদি আপনি মিষ্টি খান, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খান বা কার্বোহাইড্রেট খান, তখন কিন্তু শরীরে গ্লুকোজ আসে। তো এই গ্লুকোজ শরীরে যখন আসে তখন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ইনসুলিন নির্গত হয়। তো এই ইনসুলিনটা দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি নিঃসরণ হয়। তো এটাও কিন্তু মানে আমাদের শরীরে সব হরমোনের যে ইমব্যালেন্সটা, এটাও কিন্তু মানে মাইগ্রেনের ব্যথা তৈরি করার জন্য একটা কারণ হতে পারে। তো এই কারণগুলোর পাশাপাশি আমরা যে জিনিসগুলো বলবো, যে এই কারণগুলো থেকে আপনি যদি জানতে পারেন যে আমার এই কারণগুলো বিদ্যমান আছে, তাহলে আমরা এই কারণগুলো থেকে দূরে থাকতে পারি। পাশাপাশি হচ্ছে যে ফ্যাক্টরগুলো আপনাকে এই ব্যথা তৈরি করে বা ব্যথার জন্য ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। আরেকটি বিষয় আমি আজকে এখানে উল্লেখ করবো, সেটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। এই ব্যায়াম কিন্তু আমাদের এই মাইগ্রেন নিয়ন্ত্রণে মারাত্মকভাবে ভূমিকা রাখতে পারে। সেটা কীভাবে? সেটা হচ্ছে এই ব্যায়ামের মাধ্যমে আপনি শরীরের সকল মাসেল, জয়েন্টস এবং মানে আপনার শরীরের মানে হাত পায়ের চলাচল নিয়ন্ত্রণকারী যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন স্বাভাবিকভাবে, এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়, শরীরের ইনসুলিনটা নিয়ন্ত্রণে থাকে, ওজনটা নিয়ন্ত্রণে থাকে। ইভেন আপনার মাথা এবং ঘাড়ের কিছু চমৎকার ব্যায়াম আছে যেগুলো কিন্তু আপনার মাথায় রক্ত চলাচলটাকে সঠিক রাখে এবং আপনার মাথা এবং ঘাড় ব্যথা থেকে মুক্ত থাকার পাশাপাশি আপনার মাইগ্রেন থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আরেকটি বিষয় আছে ভালো ঘুম। এই ভালো ঘুমের অভ্যাসটা, বিশেষ করে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের অ্যাবনর্মাল কোনো পজিশন হয় কিনা, বা মাথার নিচে বালিশ দেওয়ার জায়গায় আমি যদি একটু ঘাড়ের নিচে বালিশ রাখি তাহলে এটা আরও কমফোর্টেবল হয়। তো এইসব কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে এই মাইগ্রেনটা কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়। আপনারা দেখেছেন যে এই ভিডিও শুরুতে আমরা বলেছি মাইগ্রেনটাকে ভয় নয়, বরং এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এই প্রেক্ষাপটে কিন্তু আজকের কথাগুলো আমি বলছি। তো এই জন্য এক্সারসাইজের যে ভূমিকাটা আছে সেটা বলার জন্য আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। যেমন মাইগ্রেনের রোগী যারা এক্সারসাইজ করবেন তারা কিন্তু খালি পেটে এক্সারসাইজ করা যাবে না। যেমন মাইগ্রেনের যদি যখনই আপনি এক্সারসাইজ করবেন তখনই আপনি একটু দেখা যাবে রক্তের গ্লুকোজ কমে যাবে, তখন দেখা যাবে আপনি একটা আবার মাইগ্রেনের হেডেক হওয়ার একটা ফ্যাক্টর হতে পারে। এই জন্য আমরা বলি যে কিছু খেয়ে নিতে হবে, হালকা কিছু খেয়ে নেন, তারপরে আপনি যখন এক্সারসাইজ করবেন আপনার পানি শূন্যতা তৈরি হতে পারে। তো এই জন্য একটা হালকা কিছু পানি পান করে নিতে পারেন, যাতে আপনার এক্সারসাইজের পরে বা পরিমিত পরিমাণে পানি একটু খেয়ে নিলে যাতে আপনি এক্সারসাইজের সময় পানি শূন্যতাটা অত বেশি গভীর না হয়। আরেকটা হচ্ছে চরম প্রেশারে কোনো এক্সারসাইজ না করা, না আপনি অতিরিক্ত স্ট্রেস দিচ্ছেন এক্সারসাইজে, সেক্ষেত্রে এটা আবার সমস্যা হতে পারে। এই জন্য যারা মাইগ্রেনের রোগী তাদের ক্ষেত্রে খুব লাইট পরিমাণ এক্সারসাইজ দিয়ে শুরু করতে হবে এবং নিয়ম মাফিক প্রতিনিয়ত এই এক্সারসাইজটাকে অব্যাহত রাখতে হবে। এই এক্সারসাইজগুলো যদি আপনি নিয়মিত অব্যাহত করতে পারেন তাহলে আপনার মাসেলের রক্ত চলাচল, লিগামেন্টসগুলো সক্রিয় থাকবে, আপনার জয়েন্টসগুলো নড়াচড়া স্বাভাবিক থাকবে, আপনার মাথা এবং ঘাড়ের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এবং আপনি মাথা ব্যথা এইটা থেকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। আমি বলবো না একেবারেই আপনি দূর করতে পারবেন বা কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই যে এই মাথার এবং ঘাড়ের ব্যায়ামের পাশাপাশি আপনি যেটা করতে পারেন, সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন, তারপর জগিং করতে পারেন। তো এগুলো যদি নিয়মিত করেন তাহলে আপনার এই ব্যথাটা নিয়ন্ত্রণে চলে আসবে। শুধুমাত্র এক্সারসাইজ করলে যে আপনার ব্যথা নিয়ন্ত্রণে আসবে ব্যাপারটা এরকম না। এক্ষেত্রে আপনার ভালো ঘুম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি ভালো ঘুমটা নিশ্চিত করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক্সারসাইজ করলে শরীরে এক ধরনের এন্ডরফিন নামক একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটা কিন্তু আমাদের শরীরে ব্যথা কমায় নিয়ে আসে, যে কোনো ধরনের ব্যথা একটা কমায়। তো সেখানে আপনি যদি এই এক্সারসাইজ রেগুলার করেন তাহলে এই এন্ডরফিনের পরিমাণটা স্বাভাবিক থাকবে এবং আপনার শরীরে ব্যথা নিয়ন্ত্রণে আসবে। আরেকটি বিষয় আছে, এক্সারসাইজ করলে আমাদের ব্রেন থেকে হচ্ছে যে এনকেফালিন নামক একটি মানে কেমিক্যাল রিলিজ হয়, যেটা কিন্তু আপনার মানসিক চাপ থেকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন। এই জিনিসটা হচ্ছে আপনার মানসিক চাপ তৈরি হতে দেয় না। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি যখনই কোনো অতিরিক্ত স্ট্রেসফুল কন্ডিশনে আপনি যান তখন আপনি দেখবেন যারা রেগুলার এক্সারসাইজ করে তারা খুব ঠান্ডা মাথায় সেটাকে কন্ট্রোল করতে পারে। তো এইটা আপনার জন্য একটা বড় ভূমিকা নিয়ে আসতে পারে, যেহেতু আমরা দেখেছি যে স্ট্রেসফুল কন্ডিশন থাকলেও কিন্তু মাইগ্রেনের ব্যথাটা আসতে পারে। এই জন্য আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তো আজকে আমরা যেটা দেখাবো যে মাথা এবং ঘাড়ের যে ব্যায়ামগুলোর মাধ্যমে আপনি এই মাথা ব্যথা বা মাইগ্রেন থেকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।
পাশাপাশি অন্য যেগুলো বলেছি সেটা তো বলেছি। তো আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই, বিশেষ করে মাথা এবং ঘাড়ের ব্যায়ামগুলো। তো এই মাথা এবং ঘাড়ের ব্যায়ামগুলোর ক্ষেত্রে প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে চিন্তার একটা মারাত্মক কার্যকরী মানে এক্সারসাইজ। সেটা হচ্ছে আপনি একটা আঙ্গুল আপনি চিনে রাখবেন, স্বাভাবিক আপনি সোজা হয়ে বসেন, এই চিনে আঙ্গুলটা রাখবেন। তারপরে আপনি কী করেন, আপনার ঘাড়টা শক্ত করেন, এরকম 5 থেকে 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দেন, আবার এরকম ছেড়ে দেন। তাহলে এই জিনিসটার মাধ্যমে কি হচ্ছে, এই এই এক্সারসাইজটার মাধ্যমে আপনার ঘাড়ের এই দুই পাশের মাসেলটা কাজে লাগছে এবং এটা একটু হালকা স্ট্রেস করছে। তখন আপনার মাসেলের রক্ত চলাচল বাড়তেছে এবং হচ্ছে যে আপনার মাসেলটা সক্রিয় হচ্ছে এবং ঘাড়ের মুভমেন্টটা স্বাভাবিক হয়ে যায়। এটা হচ্ছে প্রথম একটা এক্সারসাইজ। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার দুই বৃদ্ধাঙ্গুল এক জায়গা করেন এবং এই চিনে আপনি রাখেন এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে চিনের উপরে চাপ দেন এবং চিনটা দিয়ে আপনি বৃদ্ধাঙ্গুলের উপর চাপ দেন। কিন্তু শর্ত হচ্ছে যে আপনার ঘাড় এবং মাথাটা সোজা থাকবে, দুই দিক থেকে চাপ পড়বে কিন্তু কোনো কেউই সরবে না। এই পর্যায়ে 5 থেকে 10 মিনিট রাখুন, এভাবে আমি 5 থেকে 10 মিনিট রাখুন। এরপরে আসলে আপনি ডান হাতটা আপনি মাথার ডান পাশে রাখুন এবং চাপ দিন, দুই দিক থেকে প্রেশার দিন, হাত দিয়ে এবং মাথা দিয়ে, যাতে আপনার মাথা এবং ঘাড়টা সোজা থাকে। এভাবে 5 থেকে 10 মিনিট রাখুন। এবার বাম হাত, এভাবে চাপ দিন, দুই দিক থেকে চাপ দিবেন, মাথা এবং ঘাড় সোজা থাকবে, এভাবে 5 থেকে 10 মিনিট। এরপর আপনি যেটা করতে পারেন, এভাবে হাত নিয়ে পেছনের দিকে চাপ দিন, দুই দিক থেকে হাত দিয়ে মাথার উপরে, মাথা দিয়ে হাতের উপরে, এভাবে চাপ দিয়ে আপনি 5 থেকে 10 মিনিট রাখুন। এরপরে আপনি চলে আসুন সামনে আপনি কপালের উপরে হাত রাখুন, চাপ দিন, দুই দিক থেকে আপনার মাথা এবং ঘাড় সোজা রাখুন। এটা হচ্ছে একটা রিল্যাক্সিং এক্সারসাইজ। এটা বলা হয় খুবই হালকা পরিমাণের স্ট্রেস পড়ে এবং এতে কিন্তু আপনার মাথা এবং ঘাড়ের মধ্যে রক্ত চলাচলটা স্বাভাবিক হয় এবং মাথা, আপনারা জানেন যে মাথা এবং ঘাড়ের সংযোগস্থলে যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলো আছে এগুলোর মুভমেন্টগুলো সচল হয় এবং পাশাপাশি আপনি ঘাড়ের মুভমেন্টগুলো করতে পারেন। যেমন হচ্ছে আপনি ডান দিকে এভাবে ঘোরালেন 5 থেকে 10 সেকেন্ড, এরপরে বাম দিকে ঘোরান 5 থেকে 10 সেকেন্ড, এরপর উপরের দিকে তাকান, এরপরে আপনি নিচের দিকে আপনার থুতনিটাকে বুকের সাথে লাগানোর চেষ্টা করেন। কোনো স্ট্রেস অতিরিক্ত দরকার নেই, স্বাভাবিক যেভাবে আসে এটি। এই জায়গাগুলোতে আপনার মাথা এবং ঘাড়ের এক্সারসাইজ এবং মুভমেন্টগুলো আপনার সঠিক থাকবে। তাতে দেখবেন আপনি ঘাড় এবং মাথার ব্যথা থেকে যেমন রিলিফ পাবেন, প্লাস হচ্ছে আপনার এই মাইগ্রেন এই অ্যাটাক থেকে আপনি আস্তে আস্তে কমে আসবেন। যারা ব্যায়াম করছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, তারা হচ্ছে একটা ডায়েরি মেনটেন করবে, যাদের মাইগ্রেন আছে, যে ব্যায়াম করার সাথে সাথে আপনার মাইগ্রেনের ফ্রিকোয়েন্সিটা কমে আসছে কিনা এটা আপনার নোট রাখতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে বুঝবেন যে ব্যায়াম আপনার উন্নতি আনতেছে। তো এই জায়গাগুলোকে আপনি সঠিক করার চেষ্টা করুন। এক্সারসাইজগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো উন্নতি নিয়ে আসতে পারেন। এছাড়াও যারা নিয়মিত জগিং করবেন বা হচ্ছে সাইক্লিং করবেন, অতিরিক্ত চাপ নেওয়া যাবে না। আর আমি আগেই বলেছি যে ব্যায়ামের আগে অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে, পরিকল্পনা করতে হবে। যেমন আমি এই জিনিসে যাব, আমার কিছু খাবার, কিছু হালকা খাবার, কিছু পানীয় সাথে নিয়ে বেরোতে হবে যদি আপনি ব্যায়াম করেন, বাইরে যান। আর যদি জিমে থাকেন সেভাবে প্রস্তুতি নিয়ে আপনি ব্যায়াম করবেন, তবে অবশ্যই কিছু সতর্কতা মেনে চলতে হবে। আমি আগেই বলেছি যে স্ট্রেনাস এক্সারসাইজ, যেটা বলে খুব বেশি প্রেশার দিয়ে এক্সারসাইজ, সেটা করা যাবে না। এখন প্রশ্ন আসে যে এক্সারসাইজের পাশাপাশি আসলে মাইগ্রেনের কী চিকিৎসা আছে? এক্সারসাইজের পাশাপাশি আপনারা বিভিন্ন সময় যারা মাইগ্রেনের রোগী তারা অনেক চিকিৎসা নিয়েছে, দেখেছে, বিভিন্ন সময় ব্যথার ওষুধ খেয়েছে, শুধুমাত্র ব্যথার ওষুধই বিভিন্ন সময় খেয়েছে, কিন্তু আসলে কিন্তু এটা উন্নতি তেমন হয় না। তো এই জন্য আমি আগেই বলেছি যে মেডিকেল সেক্টরে এটা কিন্তু কোনো প্রুভড কোনো চিকিৎসা নেই। সিমটোমেটিক কিছু ওষুধ দেওয়া হয়, যেহেতু আমরা এনএসআইড যেগুলো দেওয়া হয় সেগুলো আপনার দীর্ঘদিন খেলে আপনাদের হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, বিশেষ করে আপনার পেটে আলসারের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তো এই জন্য আমরা বলবো বেশি ব্যথার ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয় এই জায়গাগুলো বলার চেষ্টা করলাম। তো সেখানে আরও কিছু ব্যাপার আছে। উন্নত বিশ্বের এক ধরনের চিকিৎসা আছে ম্যাগনেটিক ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন। ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন তারা দেখেছে যে যদিও গবেষণায় তারা মানে বুঝতে পারেনি যে আসলে এটা কীভাবে কাজ করে, কিন্তু গবেষণায় দেখেছে যে কিছুটা কাজ করে এবং এই মাইগ্রেনের পেইনটা নিয়ন্ত্রণে আসে। তো এই জন্য এটা যেহেতু আমাদের দেশে কিন্তু সেটা অ্যাভেলেবেল না,
সুতরাং আমরা ওইটার দিকে তো আর আশা করতে পারি না। তো আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে আমি যেটা বলবো, যেহেতু এটা মেডিকেল ট্রিটমেন্ট কোনো এস্টাবলিশ কিছু নেই, আপনি আপনার জীবন পদ্ধতিকে পরিবর্তন করার মাধ্যমেই এই মাইগ্রেন থেকে আপনি রক্ষা পেতে পারেন। সেক্ষেত্রে আমি বেশ কিছু কথা আপনাকে বলবো, টেক হোম মেসেজ হিসাবে দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি মাইগ্রেনকে উদ্রেককারী যেই অভ্যাসগুলো আছে এগুলো পরিত্যাগ করতে হবে। যেমন অতিরিক্ত আলোতে যাওয়া, অতিরিক্ত শব্দতে যাওয়া, আবহাওয়ার তারতম্য হয় সেসব জায়গা থেকে এক্সপোজার হয়, এগুলো কমিয়ে নিয়ে আসতে হবে। যে সকল খাবার আপনার মাইগ্রেনকে উদ্রেক করে সেগুলো আমরা বর্জন করব। মানসিক চাপ আমরা নেব না। মানসিক চাপটা না নেওয়ার জন্য কি করতে পারেন, আপনি যে চাপগুলো আসে এগুলো আপনি শেয়ার করেন, আপনি পরিবারের সাথে শেয়ার করেন। সেভাবে শেয়ার করলে দেখবেন আপনার চাপ কমে আসতেছে। বন্ধু বান্ধব মানে পরিবার, এদের সাথে শেয়ার করলে আপনার মানসিক চাপ কমে আসবে। নিয়মিত ব্যায়াম করব, তবে মনে রাখতে হবে ব্যায়ামের প্রিপারেশনটা অবশ্যই যেন স্ট্রেনাস এক্সারসাইজ না, হালকা এক্সারসাইজ, নিয়মিত একই ধরনের এক্সারসাইজ আমরা করব। আমার ডায়াবেটিসটা থাকলে নিয়ন্ত্রণে রাখবো, প্রেশার নিয়ন্ত্রণে রাখবো, এবং আমার যদি শরীরে অন্য কোনো সমস্যা থাকে সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য যেসব ওষুধপত্র খাই সেগুলো খাবো। আমার যেন খাদ্যাভ্যাসটা যেন ঠিক থাকে, আমি যেন নতুন কোনো খাবার খাওয়ার আগে সতর্ক থাকি, যেন এই খাবারটা আমার যেন মাইগ্রেন তৈরি করতে না পারে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে আমার জীবন পদ্ধতি পরিবর্তন করার সাথে সাথে আমি কিন্তু আমার এই মাইগ্রেনটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। এই জন্য আমি বলেছি যে মাইগ্রেনটাকে ভয় নয়, বরং এটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। মাইগ্রেনকে আপনার শত্রু ভাবা যাবে না, বরঞ্চ আপনি মাইগ্রেনকে আপনার একজন ভালো বন্ধু ভাবে নেবেন। যাদের মাইগ্রেন আছে তারা মাইগ্রেনকে ভালো বন্ধু ভেবে নেবেন। কীভাবে? মাইগ্রেন যেভাবে চলতে বলে ঠিক সেভাবে আপনি চলেন, আপনি জীবন পদ্ধতিকে সেভাবে আপনি গঠন করেন। তাহলে দেখবেন যে এই মাইগ্রেন আপনার কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আপনি এই মাইগ্রেনকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এবং আপনি আরেকটি কথা বলবো যে এই মাইগ্রেনকে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জীবন পদ্ধতি চেঞ্জ হয়ে যাবে। আপনি মানসিকভাবে শক্তি ফিরে পাবেন, সকল কাজে আপনার আগ্রহ ফিরে পাবেন, এবং আপনি আবার কন্ট্রোলে চলে আসবেন। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাইগ্রেনে যারা আছেন তাদের তীব্র ব্যথা আমরা অনুভব করি এবং ফিল করি যে তাদের ব্যথার কষ্ট আসলেই লাঘব করার মতো না। কিন্তু এইটার যদি আমার এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকার করে, আশা করি যে আপনারা মাইগ্রেন নিয়েও আপনাদের জীবন পদ্ধতিকে পরিচালিত করতে পারবেন, কিছুটা হলেও আপনাকে আরাম দিতে পারে। ধন্যবাদ সবাইকে।